আজকের এই গল্পটি একটি ছোট্ট ছানা টুকিকে ঘিরে। এটা একটা বৈশাখ মাসের দুপুরের গল্প, যখন আকাশ হঠাৎ কালো মেঘে ছেয়ে গিয়েছিল। চারদিকে শুরু হয়েছিল কাল বৈশাখীর ঝড় তাণ্ডব। গাছপালা ভেঙে মাটিতে আছড়ে পড়ছিল। দেখো দেখো, বাইরে গাছগুলো কেমন চলছে। আমার মনে হয় কাকলি মাছের ওজনের বড় আম গাছটার সব আম পড়ে গেছে। আহা টুকি, পাখিদের কত ক্ষতি হচ্ছে আর তুই কি এভাবে হাসছিস? সৃষ্টিকর্তাকে ডাক বলছি, তোর শুরু হয়েছে আমার চিন্তা। আচ্ছা ঠিক আছে মা, আমি হাসবো না, কিন্তু ঝড় শেষ হলে না আমাকে আম কুড়াতে যেতে দিবে কিন্তু, এই বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, সে যাস, কিন্তু এখন জানালা লাগিয়ে দে। জানি না কখন আবার আমাদের ঘরটা একেবারে উড়ে যায়, আমার খুব ভয় করছে। মায়ের চোখে মুখে অনেক চিন্তা থাকলেও ছোট্ট টুকির মনে কোনো চিন্তা ছিল না। টুকি ভাবছিল কখন ঝড় থেমে যাবে আর সে কাকুলির গাছের নিচে আম কুড়োতে যাবে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর ঝড়ের তাণ্ডব কমে শান্ত হতে থাকে। বেশ কিছুক্ষণের মাঝে ঝড় একেবারেই কমে যায়। মা, আমি আম কুড়াতে গেলাম, এই থাম। টুকি এক ছুটে চলে যায় কাকুলির বাড়ির বড় আম গাছের নিচে, যেখানে পাকা পাকা আম কাঁথার মতো বিছিয়ে ছিল। টুকি খুশিতে যেই না আম কুড়োতে যাবে অমনি সেখানে কাকুলি কাক চলে আসে। এই, তোর এত বড় সাহস, আম কুড়াতে এসেছিস? চলে যা বলছি, এখান থেকে চলে যা। মাসি চলে যাব, অনেক তো আম পড়ে আছে, তুমি একাই কুড়াতে পারবে? আমিও তোমাকে কুড়িয়ে দেই। আরে তাই তো, আমি তো এত আম কুড়াতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আই কুড়াই। এরপর তারা আম কুড়াতে থাকে আর কিছুক্ষণের মাঝেই তারা আম কুড়িয়ে ব্যাগে ভরিয়ে ফেলে। একি মাসি, ব্যাগে আম ভরলেছে, আমাকে খেতে দিবে না নাকি? এই রে, এখন তো আমারই কে আম দিতে হবে, একটা পচা আম না হয় দেই। একি মাসি, এই নিলামটা দিলে কেন? বাকি আমগুলো তো হইতে পচা আম। তোকে একটা দিয়েছি, তাই তোর কপাল। আমাকে এত বিরক্ত করিস না তো, যা এখান থেকে। এই নিলামটা নিয়ে যদি বাড়িতে যাই তাহলে তোমার রাগ করবে। কেমন অদ্ভুত দেখতে আমটা, আমি বরং এটা এখানেই খাই। টুকি নিলামটা সেখানেই খায় আর আম খেতেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। টুকির সামনে একটা বাচ্চা ডাইনি চলে আসে। ভয় পেও না টুকি, আমি তোমার নতুন বন্ধু। আমাকে তুমি ছাড়া কেউ দেখতে পাচ্ছি না, তাই আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু আমি এই আম খাওয়ার সাথে সাথে তুমি আমার সামনে এলে কি করে? আমাকে বলো, আর আমি তোমার বন্ধু হলাম কি করে? আসলে আমার মা এক তান্ত্রিকের হাতে বন্ধ হয়ে গেছে, আর মা বন্ধ হওয়ার আগে আমি একা হয়ে যাব জন্য এই আমটা ঝুলিয়ে গেছে। মা বলেছে যে আমটা খাবে সে আমার বন্ধু, তাই তুমি আমার বন্ধু। ও, তার মানে তোমার কেউ নেই? আচ্ছা ঠিক আছে, তুমি আমারও বন্ধু, আর আমি তোমার নাম দিলাম বন্ধু। টুকিও তার নতুন বন্ধু পেয়ে ভীষণ খুশি হয়। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। টুকিও বাড়িতে চলে আসে। আরে রান্নাঘরে তো আমি আছি, তাহলে টুকিও ভাবে কার সাথে গল্প করছে? নিশ্চয়ই কুহু এসেছে আর টুকি বই খুলে গল্প করছে। একই মা টুকি, ঘরে তো কেউ নেই, তাহলে তুই এতক্ষণ কার সাথে গল্প করছিলি আর হাসছিলি শুনি? মানে কই কেউ নেই তো মা, আমি না। আমাকে মিথ্যে বলছিস তাই না? ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়। টুনি আবারও রান্না করতে চলে আসে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনিরও রান্না শেষ হয় আর তারা মামিয়ে খাবার খেতে বসে। একই টুকি, তুই এভাবে খাবার আরেক প্লেটে কেন রেখে দিচ্ছিস? তুই কি খাবি না নাকি, নাকি অন্য কারোর জন্য প্লেট সাজাচ্ছিস? আসলে মা, রাতে আমার খুব খিদে পায়, তাই রেখে দিচ্ছি, রাতে ঘুম ভাঙলে খেয়ে নেব। কই, তোর তো আগে কখনো খিদে পায়নি, তাহলে এখন কেন পাচ্ছে? তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো মা। টুকি চুপচাপ খাবার খেতে থাকে। এভাবেই গভীর রাত হয়ে যায়। এদিকে টুনি ঘুমিয়ে পড়লে টুকি ভুতুকে খাবার খেতে দেয় আর গল্প করতে থাকে। এভাবেই যতই দিন কাটতে থাকে টুনির মনে সন্দেহ আরো দানা বাঁধতে থাকে। আমার মেয়েটার আচরণ আমার ভালো লাগছে না, কেমন যেন সন্দেহ লাগছে। না না, টুকির উপর ভালো করে নজর রাখতে হবে।
টুনি মেয়েকে নিয়ে চিন্তা করতে থাকে। এভাবেই দিন আরো গড়াতে থাকে। এদিকে টুনির চিন্তার সাথে টুনির দারিদ্রতা আরো বাড়তে থাকে। টুকি, টুকি বন্ধু, তুমি কখনো নদীতে সাঁতার কেটেছো? না বন্ধু, আমি কিন্তু আমার মা কখনো পানিতে নামতেই দেয় না। আমি তোমাকে সাঁতার শেখাবো বন্ধু। আগে তো মা আমার সাথে কত সাঁতার কাটতো, আকাশে ঘুরে বেড়াতো। কষ্ট পেও না ভুতু। উফ বাবা, সময় অসময়ে আমার পানি শেষ হয়ে যায়। কলস নিয়ে এভাবে হাঁটতে আমার আর ইচ্ছে করে না। আরে আরে, টুকি ওভাবে কার সাথে গল্প করছে? আমি তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। ভূতটুতের আঁচড় পড়লো নাকি আবার? না না, আমার তো ভীষণ ভয় করছে। কাকুলি টুকির এমন একা একা কথা বলা দেখে ভীষণ ভয় পেয়ে যায়, আর ভয়ে পানি না নিয়ে বাড়িতে ছুটে আসে। টুকি বন্ধু, আমি তো জাদু করতে পারি। তুমি তো গরিব পাখিদের সাহায্য করতে পারো। তুমি সত্যি বলছো ভুতু? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে জাদু করে কিছু খাবার দাও, আমি গরিব পাখিদের দিব। ভূত জাদু করে টুকিকে খাবার দেয়, আর এরপর তারা খাবার নিয়ে মিনু বৃদ্ধার বাড়িতে আসে। আমার যে বড্ড খিদে পেয়েছে, কতজনের কাছে খাবার চেয়েছি, কিন্তু কেউ আমাকে খাবার দিল না। ঠাকুমা, তুমি কি আর কান্না করতে হবে না? মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। এই নাও, তুমি এই খাবারগুলো খেয়ে নাও, কেমন? মিনু বৃদ্ধা খাবার পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এদিকে টুকি সুখীর নাম করে বাড়িতে কিছু ফল নিয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। টুকি সবসময় ভুতুর সাথেই খেলতো, ঘুরে বেড়াতো। মেয়ের এমন পরিবর্তন নিয়ে টুনি যখনই চিন্তা করছিল, এমন সময় সেখানে কাকুলি চলে আসে। টুনি রে টুনি, তোর মেয়ে তো পাগল হয়ে গেছে রে, আর নয়তো ভূতে ধরেছে। তোকে যে আমি বলতে আসবো, ভয়ে সাহসী পাচ্ছিলাম না। ওরে বাবারে বাবা! কি হয়েছে দিদি, আমাকে বলো তো সবটা। কাকুলি টুনিকে সবটা খুলে বলে। এমন সময় সেখানে মিনু বৃদ্ধা একটা থালা নিয়ে আসে। এ কি বুড়িমা, তুমি এটা কার থালা নিয়ে এসেছো? কেন রে মা, তুই যে সেদিন টুকির দ্বারা আমার কাছে খাবার পাঠিয়েছিলি, এসেছি। নিজের থালা নিজেই চিনতে পারছিস না নাকি? সে কি, আমি আবার খাবার দিব কি করে? আমার বাড়িতেই তো খাবার নেই বুড়িমা। তোর হয়তো মনে নেই রে মা, থাক, আমি চললাম। না না, আমাকে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে, নিশ্চয়ই টুকির কিছু হয়েছে। এরপর টনি তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে সবটা খুলে বলে। তান্ত্রিক সব শুনে ধ্যান করে বলে, আরে আরে, এটা তো সেই বাচ্চা ভূত। এই তো পেয়েছি। বাছা, তোর মেয়ের ওপর বাচ্চা ভূতের নজর পড়েছে। ওই বাচ্চা ভূত তোর মেয়ের ক্ষতি করবে, তাই তুই এই পানিগুলো টুকির চারপাশে ছিটিয়ে দিবি, তাহলে বাচ্চা ভূত বন্দি হয়ে যাবে। এরপর টনি চিন্তিত মনে পানি পড়া নিয়ে বাড়িতে চলে আসে। কিরে মা টুকি, তুই এভাবে কাঁদছিস কেন? তুই ঠিক আছিস তো মা? আমাকে বল, ওই বাচ্চা ভূত তোর কোনো ক্ষতি করেনি তো আবার? না মা, ভূত তো আমার কোনো ক্ষতি করেনি। আমি আজকে কই পড়ে গিয়েছিলাম মা, ভূত আমাকে বাঁচিয়েছে। ভূত না থাকলে আজকে আমার যে কি হতো। কিন্তু তুমি ভূতুর কথা জানলে কি করে? এরপর টনিকে টুকি সব কথা খুলে বলে। মা, তুমি কিনা আমার বন্ধুর ক্ষতি করতে চেয়েছিলে। তুমি জানো ভূত অনেক ভালো। ভূতু, তুমি মাকে দেখা দাও তো। এরপর ভূতু টনির সামনেই দৃশ্যমান হয়, আর ভূতুকে দেখেই টনির ভীষণ মায়া হয়। মাসি, তুমি যে তান্ত্রিকের কথা বলছো, ও দুষ্ট। ও আমার মাকে বঞ্চ করে আমাকে একা করে দিয়েছে। ও এখন আমারও ক্ষতি করতে চায়, আমার শক্তি চায়। আহারে, কাঁদিস না মা, আমি তো জানতাম না তুই ভালো ডাইনি কন্যা। মা টুকি, তুই আমার কাছে এতদিন কেন সবটা লুকিয়েছিস? যদি প্রথম দিনে আমাকে জানাতি, তাহলে এমনটা হতোই না। তোরা আমাকে ক্ষমা করে দিস। আমাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাও মাসি। ওই তান্ত্রিক এবার আমার হাতে বন্দি হবে। আমার মাকে যেদিন ভস্ম করেছিল, সেদিন আমার শক্তি ছিল না, কিন্তু আজ আছে। এরপর ভূতু টুনির সাথে তান্ত্রিকের কাছে যায়।
কি টুনি, তুই দেখছি সত্যি সত্যি বাচ্চা ভূতকে নিয়ে এসেছিস। হা, 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 হা। হ্যাঁ তান্ত্রিক বাবা, এতদিন শুনেছেন তান্ত্রিক ডাইনিকে বন্দি করে, কিন্তু আজ বাচ্চা ডাইনি শয়তান তান্ত্রিককে বন্দি করবে। মা ভূতু, আক্রমণ! এরপর ভূত তান্ত্রিককে বন্দি করে আর তান্ত্রিককে একটা বন্দি গুহায় রেখে আসে। মা ভূতু, তোর কোনো চিন্তা নেই, তোর মা নেই তো কি হয়েছে, আজ থেকে তুই আমাদের সাথে থাকবি। এরপর থেকে ভূতু টুনি আর টুকির সাথে থাকতে শুরু করে। ধুলোমাখা এই বনটি দেখছেন, এই বনটির নাম হচ্ছে মধুপুর বন। এই বনে বাস করত কালু নামের এক অসৎ ব্যবসায়ী। এই ফলের ব্যবসা তো অনেকদিন ধরেই করছি, এখন তো গরম পড়েছে, অন্য কিছু ফল নিয়ে আসতে হবে, কিন্তু কি ফল আনবো, কি ফল আনবো, এভাবে কালু ভাবতে থাকে। আর তখনই কালুর দোকানে কাকুলি আসে। হ্যাঁ গো কালু, তুমি এই দোকানে বসে কি ভাবছো শুনি? কাকুলি, বনে যে গরম পড়েছে, এবার ভাবছি কি ফল দোকানে তোলা যায়। ও আচ্ছা, এই বিষয়। কালু, বনে যে গরম পড়েছে, তুমি তরমুজ বিক্রি করতে পারো, তাহলে দেখবে আমরা খুব শীঘ্রই ধনী হয়ে যাব। আরে কাকুলি, তুমি তো ঠিকই বলেছো, এই বুদ্ধিটা তো আমার মাথায় আসেনি। আমি শহর থেকে কম দামে নষ্ট তরমুজ এনে বনের মধ্যে রং দিয়ে বিক্রি করব, এতে আমার অনেক টাকা লাভ হবে কাকুলি। হ্যাঁ কালু, তুমি ঠিকই বলেছো। আচ্ছা কাকুলি, তুমি দাঁড়াও, আমি দোকানটা বন্ধ করে দুজন একসাথে বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে কালু। এই কথা বলে কালু তার দোকান বন্ধ করে কাকুলির সাথে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর তখনই তাদের সাথে টুনির দেখা হয়। হ্যাঁ রে টুনি, তুই এই ভর দুপুরে লালিকে নিয়ে কোথায় যাচ্ছিস? কালু দাদা, আজকে শরীরটা খুব খারাপ ছিল গো, তাই সকালে লালিকে নিয়ে ঘাস খাওয়াতে যেতে পারিনি, তাই এখন যাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে টুনি, যা তাহলে। এ কথা বলে কালু কাকুলি তাদের বাড়িতে চলে যায়। অন্যদিকে টুনি তার গাভীকে নিয়ে জঙ্গলে ঘাস খাওয়ানোর জন্য চলে আসে। এই লালি, তুই এখানে ঘাস খা, আমি একটু পাশে বসে বিশ্রাম নেই। এ কথা বলে টুনি ক্লান্ত হয়ে সেখান থেকে বিশ্রাম নিতে থাকে। আর বিশ্রাম নিতে নিতে টুনি ঘুমিয়ে পড়ে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায় আর টুনির ঘুম ভেঙে যায়। এই রে, ঘুমিয়ে চারদিকে তো সন্ধ্যা হয়ে গেল, কিন্তু লালিকে তো এখানেই বেঁধে রেখেছিলাম, গেল কোথায়? এরপর টুনি ওখান থেকে উঠে লালিকে খুঁজতে থাকে। লালি, এই লালি, কোথায় গেলি? বেরিয়ে আয় লালি, এই লালি। এরপর টুনির ডাক শুনে লালি টুনির কাছে চলে আসে আর টুনি বলতে থাকে, এই, তোকে কতবার বলেছিলাম তুই এখানে ঘাস খাবি, আর তুই অত দূরে গিয়ে ঘাস খাচ্ছিস? চল এবার বাড়িতে চল, সন্ধ্যা হয়ে এলো যে। এরপর টুনি যে লালিকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য হাঁটতে থাকে আর তখনই টুনি তার সামনে এক সাধু বাবাকে দেখতে পায়। সাধু বাবা অনেক বৃদ্ধ থাকার কারণে সেখানে বসে পানির জন্য কাতরাচ্ছিল আর টুনি তার কাছে আসে। এ কি সাধু বাবা, আপনি এই ভর সন্ধ্যাবেলায় এই জঙ্গলে কি করছেন? আমি ওই দক্ষিণ প্রান্তরের গুহাতে যাওয়ার জন্য এই জঙ্গলে এসেছি, আর হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছি। আমাকে তুই একটু জল খাওয়াবি, আমার খুব জল তেষ্টা ও পেয়েছে। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা সাধু বাবা, আপনি এখানে বসুন, আমি দেখছি আশেপাশে কোথাও জল পাই কিনা। আচ্ছা ঠিক আছে রে মা। এরপর সাধু সেখানে বসে থাকে আর টুনি লালিকে রেখে সাধুর জন্য জল আনার জন্য চলে যায়। আর আশেপাশে অনেক খোঁজার পরে একটা সে নদী দেখতে পায়। এই তো একটা নদী দেখতে পাচ্ছি, যাই এই নদী থেকে সাধু বাবার জন্য জল নিয়ে যাই। এরপর টুনি একটা পাত্রতে করে সাধু বাবার জন্য জল নিয়ে যায়। এই নিন সাধু বাবা, অনেক কষ্টে আপনার জন্য এই জলটুকু নিয়ে এলাম। দে রে মা, তুই আমার প্রাণটা ফিরিয়ে দিলি, তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই সাধু বাবা, এটা তো আমার কর্তব্য। তুই আমার একটা বড় উপকার করলি, আমার প্রাণ বাঁচালি, তাই আমি তোকে কিছু উপহার দিতে চাই রে মা। উপহার? কি উপহার সাধু বাবা? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, এই সামান্যটুকু বীজ রয়েছে। তুই এই তরমুজ বীজগুলো রোপণ করলে অনেক সুমিষ্ট তরমুজ পাবি। সাধু বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার তবে আমি আসি, সন্ধ্যা হয়ে গিয়েছে যে। আচ্ছা ঠিক আছে রে মা, যা।
টুনি সাধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে আর লালিকে রাতের খাবার দিয়ে টুনিও তার মেয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা টুনি তার জমিতে সেসব তরমুজের বীজ রোপণ করে দেয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। থেকে বনে কালু শহর থেকে নষ্ট তরমুজ এনে বিক্রি করতে থাকে। ওই কিরে মধু মধু, রসমালাই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, রসমালাইয়ের মধ্যে পাকা পাকা তরমুজ নিয়ে যাও। কি গো কালু দাদা, তুমি বনে পাকা পাকা তরমুজ বিক্রি করছো? দাও তো দেখি, আমাকে একটা তরমুজ দাও। দাঁড়া রে সুখী, দিচ্ছি। কালু দাদা, তুমি আমাকে তরমুজ কেটে দাও। আচ্ছা ঠিক আছে সুখী, দিচ্ছি। এরপর কালু যেই তার তরমুজটা কাটে তখনই দেখতে পায় সে তরমুজটি সাদা। আর কালু মনে মনে বলতে থাকে, এই রে, এই তরমুজটা তো সাদা। আমি তো সবাইকে বললাম লাল লাল তরমুজ হবে, কিন্তু আমার কাছে সাদা তরমুজ দেখে তো ওরা কেউই নিতে চাইবে না। এই তো বুদ্ধি পেয়েছি। এরপর কালু সেই তরমুজের উপর কিছুটা রং দিয়ে লাল করে ফেলে আর সুখীকে বলতে থাকে, এই দেখ সুখী, আমি এখানে বলেছিলাম না রসমালাইয়ের মতো তরমুজ পাওয়া যায়? দেখলি তো কতটা পাকা তরমুজ। হ্যাঁ দাদা, তাই তো দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা, এই নাও তোমার টাকা। এই বলে সবাই কালুর কাছ থেকে তার তরমুজ কিনতে থাকে আর কালুর অনেক টাকা লাভ করতে থাকে। কিন্তু কালুর অসৎ ব্যবসা বনের কেউই ধরতে পারে না। একদিন, আরে এই টুনি আবার জমিতে কবে তরমুজ চাষ করলো? কই, আমি তো কোনোদিন দেখতে পেলাম না। কত বড় বড় তরমুজ হয়েছে, যাই গিয়ে দেখি তো। এই টুনি, এই হ্যাঁ কালু দাদা, বলো। তুই তোর জমিতে কবে তরমুজ চাষ করলি? কই, আমি তো দেখতে পেলাম না। কালু দাদা, অনেকদিন আগে জমিতে আমি তরমুজ চাষ করেছি গো। এই টুনিকে বোকা বানিয়ে যদি ওর কাছ থেকে তরমুজগুলো কিনে নিতে পারি তাহলে আমার অনেক টাকা লাভ হবে। এই টুনি, তোর এই তরমুজ বিক্রি করবি নাকি? হ্যাঁ দাদা, কালু দাদা, আমি আমার তরমুজগুলো এখন বিক্রি করব না, আর কিছুদিন গেলে তারপর বিক্রি করব। আচ্ছা ঠিক আছে। এরপর কালু সেখান থেকে তার দোকানে চলে যায় আর দোকানে তরমুজ বিক্রি করতে থাকে। এভাবেই কালুর তরমুজ খেয়ে বনের সবাই ধীরে ধীরে অসুস্থ হতে থাকে, কিন্তু বনের কেউই বুঝতে পারে না কি খেয়ে তাদের এমন হয়েছে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, কি গো সুখী দিদি, তোমার মুখটা আমার ফ্যাকাশে হয়ে গিয়েছে কেন? কি হয়েছে তোমার? আর বলিস না রে টনি, কয়েকদিন থেকে শরীরটা খুব খারাপ। কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। তার উপর আবার মেয়েটা বায়না করেছে তরমুজ খাবে। চল তো গিয়ে দেখি কালু দাদার দোকানে। আচ্ছা ঠিক আছে, চলো তবে। এরপর তারা দুজন মিলে কালুর দোকানে চলে যায় আর আড়াল থেকে দেখতে পায় কালু তার তরমুজের মধ্যে রং মিশিয়ে দিচ্ছে। কি রে টুনি, দেখেছিস কালু দাদা তরমুজের মধ্যে রং মিশিয়ে বিক্রি করছে? এই কারণে তো বনের সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ সুখী দিদি, তাই তো দেখছি। এই কালু দাদার একটা বিহিত করতেই হবে। হ্যাঁ টুনি, তুই ঠিকই বলেছিস। চল মোড়ল সাহেবের কাছে চল, মোড়ল সাহেব সব দেখে এই কালুর বিচার করবে। আচ্ছা ঠিক আছে দিদি, চলো তাড়াতাড়ি। এরপর তারা দুজন তাড়াহুড়ো করে মোরলের বাড়িতে চলে যায় আর মোরলকে সব ঘটনা খুলে বলে। কি বললি? ওই কালু এই বনে থেকে এরকম অসৎ কাজ করছে? ওই কালুকে তো এবার উচিত শিক্ষা পেতেই হবে। চলো সবাই। এরপর তারা সবাই মিলে কালুর দোকানে চলে আসে আর অন্যদিকে কালু তার সব তরমুজের রং দিতে থাকে। কালু মোরলকে দেখে ভয় পেয়ে যায়। এ কি মোরল সাহেব, আপনি আমার দোকানে? শয়তান কালু, তুই এই বনে থেকে অসৎ ব্যবসা করছিস? বনের সব পাখিদের অসুস্থ করার জন্য তরমুজে রং মিশিয়ে বিক্রি করছিস? এত বড় সাহস তোর! মানে মোরল সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোর এই ভুলের কোনো ক্ষমা নেই। তুই এই বন থেকে বেরিয়ে যা এক্ষুনি। এই বনে তুই বিপদ ডেকে আনতে চেয়েছিস। এরপর বনের মোড়ল কালুকে বন থেকে বের করে দেয় আর বনের সবাই আবারও আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে।